হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কালীপটকা ওয়েব সিরিজটিকে, যেখানে বেঁচে থাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সেটাই জানতে পারবো আজকের গল্পে, যেখানে রয়েছে 4টি মহিলার কাহিনী যারা অভাবের জন্য এখানে কতটা নিচে নামতে পারে। যেখানে দিনের বেলা হয় দেহ ব্যবসার কাজ এবং রাত্রেবেলা পরকীয়ার নিষিদ্ধ কারবার। একদিকে একজন শয়তান মাফিয়ার লালসা, অন্যদিকে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য লাশ গায়েবের এক ভয়ঙ্কর রহস্য। এই দুইয়ের মাঝে পড়ে কি তাদের জীবনটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে? যখন সম্মান এবং প্রতিহিংসা একসাথে মিলে যায় তখন শুরু হয় রক্তের খেলা। অনেক বেশি রহস্যময় এবং ডার্ক রোম্যান্সে ভরা এই ওয়েব সিরিজটি জানতে গেলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা 4টে মহিলাকে দেখতে পারি, যাদের নাম ছিল সীমা, মিনতি, রিঙ্কু এবং রানী। সেখানে তাদেরকে খুব বাজেভাবে বেঁধে রাখা হয়েছে এবং কেউ তাদের ওপর পেট্রোল দিয়ে দিচ্ছে এবং লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া এটাকে তারা নিজেই তৈরি করেছে। তারা হয়তো ইচ্ছা করে বিপদকে নিজে টেনে এনেছে। এই মহিলাগুলো নিজেদেরকে কালীপটকা হিসেবে দাবি করত। তারা কালীপটকা হওয়ার সত্ত্বেও তারা এখন অনেক বেশি বিপদে পড়েছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে পৌঁছেছে সেটা জানতে গেলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যেখানে 6 মাস আগে আমরা এখানে সীমাকে দেখতে পারি, যে এই গ্যাংয়ের মেন লিডার ছিল এবং সে একজন কসাইয়ের মেয়ে ছিল। সে তার বাবার কাছ থেকে মাংস কাটা শিখেছিল। তার ইচ্ছে ছিল সে একটা নিজের মাংসের দোকান দেবে, কিন্তু তার বাবার মৃত্যুর পর সেই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে সে একটা চামড়ার কারখানায় কাজ করত। তার সব থেকে ভালো গুণ হলো সে মানুষের দুর্বল জায়গায় আঘাত করত। তাদের কারখানা সুপারভাইজার যখন তাদেরকে ঠিকমতো মাইনা দিচ্ছিল না, তখন সীমা একাই তাকে মারধর করে তার উচিত শিক্ষা দেয় এবং তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে তাদের পেটে যদি লাথি মারা হয় তাহলে সে তার প্রতিশোধ অবশ্যই নেবে। সীমার ব্যক্তিগত জীবন একদমই ভালো না। তার স্বামী কোনো কাজ করতো না এবং তার ছেলে বল্টু, তাদের টাকার অভাবে তার ছেলে ভালোভাবে কলেজে ভর্তি না হওয়ার কারণে তার ছেলে তার উপর অনেক বেশি রেগে থাকে। এমনকি সে এখানে সীমার হাতে রান্নাও খেতে চাইতো না। সীমার প্রতিবেশী হলো মিনতি, যে এই দলের সেকেন্ড পার্সন। মিনতির স্বপ্ন ছিল যে সে তার মেয়ের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে। তার দুটো জিনিস অনেক বেশি ভালো লাগতো, রান্না করা এবং সুযোগ পেলে কান্না করা। মিনতি এখানে লোকের বাড়িতে কাজ করে তার পরিবারটাকে চালাতো। সেখানে তাকে সবসময় গালি শুনতে হতো। বাড়িতে ফিরেও সে শান্তিতে থাকতে পারতো না। তার স্বামী তাকে অনেক বেশি শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করে। মিনতির অবস্থা এত বেশি খারাপ ছিল যে সে তার মেয়ের জন্য এক টুকরো মাংসও জোগাড় করতে পারতো না। একবার যখন তার মেয়ে তার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করে, তখন তার স্বামী তাকে চুলের মুঠি ধরে অনেক বেশি মারধর করে। এত অত্যাচার সহ্য করার পরেও মিনতি এখানে চুপ করে তার সাথে সংসার করে যেত। এই দলের তৃতীয় পার্সন ছিল রিঙ্কু। এর জীবনটা তাদের থেকে পুরোপুরি ভাবে অন্যরকম। তার একমাত্র ইচ্ছে ছিল যে সে সোশ্যাল মিডিয়াতে 10 মিলিয়ন ফলোয়ার্স করবে। সেই কারণে রিঙ্কু সবসময় সোশ্যাল মিডিয়াতে লাইভ করার জন্য ব্যস্ত থাকতো। তার লাইফে কোনো নির্দিষ্ট আয় ছিল না, সেই কারণে সে অনেকের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তারপর আমরা দেখতে পারি পাওনাদার মোনা যখন তার কাছ থেকে দেনার জন্য টাকা চায়, তখন সে তার কাছ থেকে 7 দিনের জন্য সময় চেয়ে নেয়। রিঙ্কু সবসময় সেজে গুজে থাকতে খুব পছন্দ করত এবং সে খুব সহজেই রেগে যেত। এবং শেষজন হলো রানী, যে দুরকম ভাবে বেঁচে থাকতো। সে দিনের বেলা অটো চালিয়ে পয়সা কামাতো এবং রাত্রিবেলা সে তার দেহ ব্যবসা করে পয়সা কামাতো। রানী চাইতো যেন সে অনেক বড় হোক এবং তার সব থেকে পছন্দের কাজ হলো মদ খাওয়া। সে অনেক বেশি একটা সাহসী মেয়ে ছিল এবং সে খুব ভালোভাবে মারামারি করতে পারত। তার পরিবারে রয়েছে তার একমাত্র শাশুড়ি এবং তার একমাত্র ছেলে। সে নিজে কারো ব্যবসা করলেও সে তার ছেলেকে বড় ইংলিশ মিডিয়ামে পড়ে তাকে ভালো ছেলে বানাতে চায়। এই 4টে মহিলা আলাদা হলেও তাদের রাস্তা একই রকম। তারা যখনই ফাঁকা সময় পায় তখন তারা একসাথে হয়ে তাদের সুখ এবং দুঃখের কথা শেয়ার করে। মিনতি বাড়িতে সবসময় তার স্বামীর কাছে মার খেত এবং সবসময় সে কান্না করত। যে ব্যাপারটা এখানে সীমার অনেক বেশি খারাপ লাগতো, সেই কারণে সীমা একদিন তাকে বুঝিয়ে দেয় যে চুপ করে মার খাওয়ার থেকে বরং উল্টে জবাব দেওয়া উচিত। সেই কারণে সীমা তাকে শিখিয়ে দেয় যে সামনে দা, বটি, ছুরি যা পাবে তাই দিয়ে আঘাত করে দেবে। মিনতির স্বামী ছিল একেবারে অকম্মার ঢেকি। সে কোনো কাজও করতো না এবং সবসময় সে নেশা করে পড়ে থাকতো। রানা নামের একজন মাফিয়ার বাড়ি। রানা এখানে শুধুমাত্র একটা মাফিয়া না, সে একটা ভয়ঙ্কর অপরাধী। তার নিষ্ঠুরতা এত বেশি যে তার
বাচ্চা স্কুলের টিচার তাকে বোকাতে সে তার বাচ্চার সামনে তার টিচারকে দিয়ে কান ধরে উঠবস করায় এবং এখানে তার বাচ্চাকে সে ছোট থেকে শেখায় যে কিভাবে লোকেদেরকে ভয়ে নিচে করে রাখতে। এরপর আমরা দেখতে পাই একদিন মাতাল অবস্থায় এখানে দুলাল তাকে অনেক বেশি গালিগালাজ করে, কিন্তু রানা তখন তার কাছ থেকে বন্দুক বের করে তাকে ধরে এবং বলে যে জুয়া যত টাকা তুমি হেরেছো সেগুলোকে এক্ষুনি ফেরত দাও। এবং সে তাকে আর একটা অপশন দিয়েছিল, সে যদি টাকা এখনের মধ্যে না মেটাতে পারে তাহলে তার স্ত্রীকে তার কাছে এক রাতের জন্য পাঠানো হোক। তারপর বাড়িতে আসার পর এখানে দুলাল বাড়িতে পাগলের মতো টাকা খুঁজতে শুরু করে দেয়। মিনতি এখানে তার মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য টাকা জমিয়েছিল। দুলাল সেই টাকাগুলো সেখান থেকে নিয়ে নেয়, কিন্তু এই অল্প টাকা সে তার লোনটাকে মেটাতে পারবে না। সেই কারণে সে এখানে মিনতিকে টেনে হিঁচড়ে রানার কাছে নিয়ে যেতে চায়। দুলালের এত অত্যাচার দেখে এখানে মিনতি আর সহ্য করতে পারে না, সেই কারণে সে তার পাশে থাকা একটা লাঠি দিয়ে তাকে আক্রমণ করে দেয়। সেই কারণে সেখানে তার মৃত্যু হয়ে যায়। এখানে অনেক বেশি ভয় পেয়ে এবং ঘাবড়ে গিয়ে মিনতি এখানে সীমাকে ডাকে। মিনতি এখানে পুলিশের কাছে সমস্ত কিছু স্বীকার করে দেবে বলে কান্নাকাটি করছিল, কিন্তু সীমা তাকে ব্যাপারটা বোঝায় এবং বলে যে যদি সে নিজের অপরাধটাকে স্বীকার করে নেয় তাহলে তাকে সারা জীবনের জন্য জেলে থাকতে হবে এবং তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে এখানে সীমারও টাকার অনেক বেশি প্রয়োজন ছিল ছেলের কলেজের ভর্তির জন্য, সেই কারণে মিনতি তাকে একটা প্রস্তাব দেয়। তখন মিনতি বলে যে দুলালের ইন্স্যুরেন্সের অর্ধেক টাকা সে সীমাকে দিয়ে দেবে। টাকার জন্য এখানে সীমা দুলালের লাশটাকে গায়েব করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। লাশটাকে এখান থেকে সরানোর জন্য সীমা সে অটো চালানো রানীকে এখানে ডেকে আনে। রানী এখানে প্রথমে এই বাজে কাজের জন্য জড়াতে না চাইলেও পরে যখন সীমা তাকে তার জীবনের কথা মনে করিয়ে দেয় তখন সে রাজি হয়ে যায়। তারা দুলালের এখানে ডেড বডিটাকে রিস্কায় করে নিয়ে এসে সীমার বাড়িতে আসে এবং সীমা এখানে মিনতিকে বলে যে তার বাড়িতে গিয়ে সে রক্তের দাগগুলো সেখান থেকে গিয়ে মুছে দিতে। এখানে রাত্রিবেলা সীমার ছেলে এবং স্বামী কেউ বাড়িতে না থাকাতে সেই কারণে তারা এখানে প্ল্যান করা শুরু করে দেয় যে কিভাবে এই লাশটিকে এখান থেকে গায়েব করা যেতে পারে। সীমা এখানে তাকে অনেক ভয়ঙ্কর একটা অপশন দেয়, তাকে বলে যে মরা দেহটাকে এখানে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের মধ্যে ভরে শহরে ফেলে দেবে যাতে পুলিশ কোনো রকম ভাবে এই দেহটাকে খুঁজে না বের করতে পারে। এই ভয়ঙ্কর কথা শুনে এখানে রানী কান্না করে ফেলে। সে তাকে জানায় যে সীমার মতো মাংস কাটার অভিজ্ঞতা তার নেই। রানী যখন তার শরীর থেকে তার জামা কাপড় গুলো খুলছিল তখন একটা অবাক করা বিষয় ঘটে, সেখানে মৃতদেহ হঠাৎ করে চোখ খুলে ওঠে। আসলে এখানে সে মারা যায়নি, সে শুধু অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু দুলাল যদি এখানে বেঁচে হয়ে ওঠে তাহলে তো তাদের জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। সেই কারণে বেশি দেরি না করে সীমা তার বুকের মধ্যে একটা বটি দিয়ে কোপ দিয়ে দেয়। এই কাজটা করার পর সে কাঁদতে কাঁদতে বললে যে তার কসাই বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সে আজকে অনেক বেশি খুশি হতেন যে তার মেয়ে আজকে অমানুষের মাংস কাটতে শিখেছে। তখন সেই মুহূর্তে সেখানে রিঙ্কু আসে। পাওনাদার তার কাছ থেকে 10,000 টাকা পাওয়ার কারণে সে এখানে মনার কাছ থেকে পালিয়ে আসে। তাকে এখানে তার বাজে ভিডিও এখানে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। ঘরে ঢুকে এখানে মেঝের মধ্যে রক্তের দাগ দেখে রিঙ্কু একটু সন্দেহ করে। সীমা এখানে এটাকে ইঁদুরের রক্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও রিঙ্কু সেটাতে বিশ্বাস করলো না। আর ঘরের মধ্যে এখানে দুলালের ফোন বেজে ওঠার কারণে এখানে রিঙ্কু বুঝতে পেরে যায় যে হয়তো এর মধ্যে কোনো খুনের ঘটনা ঘটানো হয়েছে। সে সেই সময় সৎ ব্যবহার করে বলে যে সে যদি মুখ বন্ধ করিয়ে রাখতে চায় তাহলে তাকে 20,000 টাকা দিতে হবে। সীমা তাকে ঘর থেকে বেরোনোর কথা বলার আগে রিঙ্কু তাকে একটা পরামর্শ দেয় যে ফোনটা এখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়া উচিত হবে। সীমা এর কথাটা শুনে বুঝতে পারে যে এর মধ্যে এখানে রিঙ্কুকেও যোগ করা উচিত। সেই কারণে সীমা এখানে জোর করে রিঙ্কুকে সেই ঘরের মধ্যে ঢোকায় এবং তাকে সেই মৃতদেহটাকে দেখায় এবং তাকে বলে যে সেও এখন এই খুনের মধ্যে যোগদান হয়ে গেছে। রিঙ্কু তাকে ইন্স্যুরেন্সের টাকা লোভ দেখালে সেও এখানে রাজি হয়ে যায়। সীমার প্ল্যান অনুযায়ী এখানে রিঙ্কু বোরখা পরে কলকাতায় চলে আসে এবং সেখানে পৌঁছে সে দুলালের ফোন দিয়ে মিনতিকে একটা মেসেজ করে যে সে কলকাতায় চলে এসেছে এবং সে আর কখনোই ফিরবে না, যাতে এখানে পুলিশের মনে হবে যে এখানে নিজের ইচ্ছা এখান থেকে চলে গেছে। অন্যদিকে ঘরে বসে এখানে সীমা তার মৃতদেহটাকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে ফেলে। রিঙ্কু সেখান থেকে ফিরে আসলে রাত্রের বেলার অন্ধকারে তারা সেই প্যাকেটগুলোকে শহরের বিভিন্ন জায়গায় ফেলে আসে। পরের দিন মিনতি এসে এখানে তার দোলালের জন্য পুজো দেওয়ার কথা বললে সীমা তাকে পুরোপুরিভাবে বারণ করে দেয় এবং সে এখানে মিনতিকে শেখায় যে তাকে সবাইকে যেন বিশ্বাস করাতে যে দুলাল এখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে। তার কথা মতো এখানে মিনতি তাদের বন্ধুদের কাছে গিয়ে খোঁজ নেয় এবং কয়েকদিন পর এখানে থানায় গিয়ে ডায়েরি করে কান্নাকাটি করে। সে এখানে পুলিশকে এসে জানায় যে তার স্বামী তার কাছ থেকে পয়সা কিনে নিয়ে রানা মাফিয়ার কাছে গেছে। পুলিশ এখানে তদন্ত করে জানতে পারে যে রানার সাথে এখানে দুলালের
আগে থেকেই ঝামেলা ছিল, সেই কারণে তারা সেখানে ভাবলো যে রানার ভয়তে এখানে দুলাল পালিয়ে গেছে। কিন্তু সেখানে একজন চালাক ইন্সপেক্টর মিনতির ওপর সন্দেহ করা শুরু করে। তখন সেখানে একটা টুইস্ট চলে আসে যখন সেই দুলালের কাটা হাতের একটা প্যাকেট সবার সামনে চলে আসে। আসলে রিঙ্কু এটা অনেক উৎসাহ হয়ে করেছিল, কারণ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য এখানে দুলাল যে মারা গেছে সেটার প্রমাণ দিতে হবে। শুধুমাত্র নিখোঁজ ডায়েরি করলে এটার কাজ হবে না। সেই কারণে রাতের অন্ধকারে রিঙ্কু একটা লাশের দেহ এনে ইচ্ছা করে লোকজনের সামনে রেখে গেছে, যাতে রাস্তা থেকে চলার সময় এখানে লোকেদের সেটা নজরে পড়ুক। কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ এবং খবরের লোকেরা চলে আসে এবং সারা শহরে তখন ছড়িয়ে পড়ে যে একটা ভয়ঙ্কর খুন করা হয়েছে। এই খবরটা টিভিতে দেখে এখানে সীমা, রানী এবং মিনতি অনেক বেশি ভয় পেয়ে যায়। পুলিশ এখানে মিনতিকে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নবোধ করলেও মিনতি এখানে কোনো রকম ভাবে মুখ খোলে না। তারপর তারা একসাথে দেখা করে। এখানে সীমা বুঝতে পারে যে পুলিশ তাদের খুব কাছাকাছি চলে এসেছে, সেই কারণে নিজেদেরকে বাঁচানোর জন্য এই খুনের মামলায় কাউকে একজনকে ফাঁসিয়ে দিতে হবে। মিনতি তখন তাকে প্রস্তাব দেয় এবং বলে যে রানাকে এটার বলির পাঠা বানাতে, কারণ রানা আগে থেকে এখানে পুলিশের সন্দেহতে রয়েছে। এবং মিনতি এখানে তাকে আরো জানায় যে রানা প্রায় এখানে রাত্রেবেলা মেয়েদের সাথে রাত কাটাতো। রানাকে ফাঁসানোর জন্য এখানে আগে দুলালের জামা কাপড় দরকার ছিল, যেটাকে তারা এখানে জঙ্গলে মাটির মধ্যে চাপা দিয়ে রেখেছিল। প্ল্যান অনুযায়ী এখানে রানী কলকাল সেজে এখানে রানার বাড়িতে ঢুকে এবং প্ল্যান করে এখানে পেছনের দরজাটাকে খুলে রেখে দেয়। রানী যখন এখানে রানাকে এটা নিয়ে ব্যস্ত রাখে তখন পিছনের দরজা থেকে সীমা এবং রিঙ্কু চুপি চুপি ঢুকে তার জামা কাপড়গুলো রানার ডয়ারে রেখে দেয়। এরপর পুলিশদেরকে খবর দেওয়া হয়ে পুলিশ যখন এখানে ছানবিন করতে আসে তখন তারা রানীর বাড়ি থেকে সেই কাপড় চোপড় গুলো পায় এবং রানাকে সেখানে গ্রেফতার করে নেয়। রানার পুরো ইমেজ এখানে মাটিতে মিশে যায় এবং পুলিশ এখানে দুলালের কেসটিকে বন্ধ করে দেয়। এরপর 1 মাস পরে এখানে মিনতি ইন্স্যুরেন্সের মোটা টাকা পায়। এরপর যখন সীমা, রানী এবং রিঙ্কু তার ভাগ চায় তখন সে সবাইকে চমকিয়ে দিয়ে বলে যে সে কাউকেও 1 টাকা দেবে না, কারণ মিনতি এখানে সীমা এবং রিঙ্কু রানার বাড়িতে ঢোকার একটা ভিডিও করে রেখেছিল। সেই ভিডিও দেখে সে তাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। মিনতি এখানে তাকে সরাসরি ভাবে জানিয়ে দেয় তার মেয়ের ভালো ভবিষ্যতের জন্য এখানে তার সমস্ত টাকার প্রয়োজন হবে, আর তারা যেন তার মেয়ের জন্য এই টাকাটাকে আশীর্বাদ হিসেবে ভেবে নিই। মিনতির এরকম বিশ্বাসঘাতকতা দেখে এখানে সবাই অনেক বেশি চমকে যায়। অন্যদিকে রানা এখানে জেল থেকে বেরোনোর জন্য তার কাজের লোকেদের কাছ থেকে সাহায্য নিচ্ছে। সেই দিন রাত্রেবেলা যে কলগালটি এসেছিল সেই তাকে ফাঁসিয়ে ফেলেছে। অন্যদিকে আমরা রিঙ্কুকে দেখতে পারি যার কাছে মোনা এসেছিল তার টাকাগুলো নেওয়ার জন্য, কিন্তু রিঙ্কু এখানে ভয়ের চোটে মিনতির সমস্ত টাকা এবং খুনের ব্যাপারটা তাকে বলে ফেলে এবং সেই রিঙ্কুর সাহায্যে বাকি মহিলাগুলোকে একসাথে টেনে আনে। তারপর মোনা তাকে জানায় যে তার একটা সিক্রেট ব্যবসা রয়েছে, সে ডেড বডি কিভাবে গায়েব করতে হতো সেটা সে ভালো করে জানতো। বড় বড় ব্যবসায়ী এবং কিলাররা কাউকে খুন করলে বডি গায়েব করার জন্য তার কাছে সাহায্য চাইতো। সেই কারণে মোনা এখানে তাদেরকে প্রস্তাব দেয় যে তাদেরকে তার হয়ে লাশ গায়েব করার জন্য কাজ করার জন্য, কিন্তু সরাসরি সীমা তাকে মানা করে দেয়। কিন্তু যখন মোনা তাদেরকে একটা লাশ গায়েব করার জন্য 2 লাখ টাকা দেওয়ার জন্য বলে তখন তারা লোভে পড়ে রাজি হয়ে যায়। তারা সেখানে ভাবনা চিন্তা করে দেখে যে 2টো লাশ গায়েব করলেই তাদের প্রত্যেকের কাছে 1 লক্ষ টাকা করে আসবে। সেই কারণে তারা সেখানে রাজি হয়ে যায়। প্রথম কাজে তারা দুলালের মতো লাশগুলোকে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরা রিঙ্কুর অটো করে নিয়ে যায়। মাঝ রাস্তায় তারা পুলিশের সম্মুখীন হলেও সেখানে সীমার বুদ্ধিতে তারা বেঁচে যায়, কারণ ব্যাগের উপরগুলোতে ছিল মুরগির মাংস এবং ব্যাগের নিচের গুলোতে ছিল লাশের মাংস। পুলিশ সেখানে তাদেরকে সন্দেহ করলেও তাদেরকে সেখানে প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেয়। তারপর তারা এখান থেকে নদীর ধারে আসে এবং সেই লাশগুলোর টুকরোগুলোকে মাছের খাবার হিসেবে বানিয়ে দেয়। প্রথম পয়সা পাওয়ার পর তাদের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। মিনতি তার আগের ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চায় এবং তারা আবার একসাথে বন্ধু হয়ে যায়। টাকার লোভের জন্য তারা একটার পর একটা লাশগুলোকে গায়েব করে যাচ্ছিল। তারপর 3 মাস পর তারা অনেক ভালো প্রফেশনাল হয়ে ওঠে। পুরনো কবরের নিচে নতুন লাশগুলোকে আবার কবর দেওয়া, যেখানে কেউ খোঁজার কথা কখনোই ভাববে না। তারপর সীমা তার ছেলের পড়ার জন্য পয়সা জোগাড় করে, যেটাকে দেখে তার ছেলের অনেক বেশি ভালো লাগে এবং তার মায়ের প্রতি শ্রদ্ধা আবার চলে আসে। অন্যদিকে রানী তার পাওয়া টাকা দিয়ে নিজের আলাদা একটা জগৎ তৈরি করে ফেলে। কাজগুলো যাতে আরো তাড়াতাড়ি হোক সেই কারণে সীমা একটা ড্রাম ভর্তি অ্যাসিড নিয়ে আসে, যাতে লাশগুলোকে খুব সহজেই গলিয়ে
উড়িয়ে দিয়ে যেতে পারে। অন্যদিকে এখানে শহরে একের পর একটা মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার কারণে পুলিশ অনেক বেশি চিন্তিত হয়ে ওঠে। সেই পুলিশ ইন্সপেক্টরটা ভালো করেই জানতো যে এর পিছনে মিনতি এবং তার সাথীরা রয়েছে, কারণ দুলাল নিখোঁজ হওয়ার পর থেকে এই কাজগুলো চালু হওয়া শুরু হয়ে গেছে। তারা এতটাই ভালোভাবে কাজগুলো করছে যে পুলিশ তাদেরকে খুঁজেই পাচ্ছে না। এরপর এখানে কাহিনীতে একটা টুইস্ট আসে। প্রত্যেকবারের মতো এদের কাজের জায়গাতে লাশ আসে, যেটাকে দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই লাশটা আর কেউ না, তাদের বস মনার ছিল। মনার কপালে সেখানে একটা কাগজের মধ্যে লেখা ছিল, এরপর তোদের পালা। সেখানে সীমা বুঝতে পেরে যায় যে তাদের কাজের ওপর কেউ নজর রাখছে এবং তারা যে কটা খুন করেছে সেগুলো সবাই জানতে পেরে গেছে। তারা সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়, সেই কারণে তাড়াতাড়ি করে তারা মনার লাশটাকে অ্যাসিডে পুড়িয়ে দেয়। তারপর বাঁচার জন্য তারা কিছুদিন এখান থেকে সরে আসে, কিন্তু সেই রহস্যময় লোকটা তাদেরকে নিয়মিত লক্ষ্য করে যাচ্ছে। এরপর রিঙ্কুর কাছে একটা পার্সেল আসে, সেটাকে দেখে সে খুশি হয়ে ঠোঁটে লাগাতে যাওয়ার সময় তার ঠোঁট কেটে যায়, কারণ সেই লিপস্টিকের ভেতর চাকু লুকানো ছিল। আর শুধু এখানেই থেমে যায়নি, যখন জলের জন্য কল খোলা হচ্ছে তখন তার মধ্যে থেকে জলের ভেতরে রক্ত বেরোচ্ছে। আর তখনই সেই মুহূর্তে তার ফেসবুক প্রোফাইল গুলোকে কেউ হ্যাক করে ডিলিট করে দিয়েছে। রিঙ্কু এখানে কি করবে ভাবে বুঝতে পারছে না, তখন সে তাদের কাছে যায় এবং তাদেরকে গিয়ে ব্যাপারটা খুলে বলে। সীমা তখন তাদেরকে সতর্ক করে দেয় এবং বলে দেয় যে সামনে তাদের উপর খুব বড় বিপদ আসতে চলেছে। তখনই সীমার কাছে কলেজ থেকে ফোন আসে এবং তাকে বলা হয় যে তার ছেলে বল্টু ড্রাগস বিক্রি করার জন্য কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে সেই জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছে। বল্টু তখন তার মাকে বলছিল যে তাকে ফাঁসানো হয়েছে। সবাই সেই মুহূর্তে সেখানে অনেক বেশি ঘাবড়ে রয়েছে। সবাই যখন ওখানে একসাথে ছিল তখন তাদের সবার ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল যে 25,000 টাকা যদি না দেওয়া হয় তাহলে তোদের বাচ্চাদেরকে মেরে কুকুরকে খাইয়ে দেওয়া হবে। নিজেদের বাচ্চাদের কথা ভেবে তারা তাড়াতাড়ি করে পয়সা জোগাড় করে ব্ল্যাকমেলারের কথার মতো তারা রেল লাইনের পাশে সেই ব্যাগটিকে রেখে এখান থেকে চলে যায়। আর এখানে জানতে পারা যায় যে ব্যাগটিকে যে তুলতে এসেছে সেটা আর কেউ না, রানীর গার্লফ্রেন্ড প্রিয়া। এখানে আসলে রানী বল্টুর অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, সেই কারণে সে তার নিজের ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ঠিক করে এবং নিজের ছেলেকে এখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সে এই ব্ল্যাকমেলের প্ল্যানটাকে বানায়। সে প্রিয়াকে এই টাকার ব্যাগটা নিয়ে এখান থেকে কলকাতায় চলে যেতে বলে এবং সে ভেবে রেখেছিল যে পরে সে এখান থেকে চলে যাবে, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না। সে যখন বাড়ি ফেরে তখন সে তার এলাকায় দেখতে পারে তার এবং প্রিয়ার একসাথে গোপন ছবি পোস্টার হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে। পাড়ার লোকেরা তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। তারপর যখন সে বাড়িতে ফিরে তখন তার শাশুড়িও তার উপর চিৎকার করা শুরু করেছে। এত বেশি অপমানিত হওয়ার পর এখানে রানী ঠিক করে যে সে এই এলাকা ছেড়ে কোনো দূরে চলে যাবে। যখন এখানে রানী প্রিয়াকে ফোন করে এখান থেকে যাওয়ার জন্য তখন প্রিয়ার ফোনটা তার বাড়ির বাইরে থেকে বেজে ওঠে। তারপর যখন সে সেটা দেখতে যায় সেখানে সে দেখতে পারে এখানে প্রিয়ার বডিটা গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। রানী তার অবস্থা থেকে সেখানে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। তখনই সেখানে অন্ধকার থেকে একজন বেরিয়ে আসে। সেই রহস্যময় ব্যক্তিটা আর কেউ ছিল না, স্বয়ং রানা ছিল। রানী তার কাছ থেকে তার জীবনের ভিক্ষা চেয়ে তাকে বলে যে সে সমস্ত টাকা তাকে দিয়ে দেবে, কিন্তু এখানে রানার লক্ষ্য পয়সা ছিল না, সে এখানে প্রতিশোধ নিতে চেয়েছিল। সেই কারণে সে এখানে রানীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই কারণে এখানে সেই আগুনে তার শাশুড়িও মারা যায় এবং রানা সেই পয়সার ব্যাগটাকে সেই আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে চলে যায়। আসলে এখানে রানীদের জন্য রানার জীবন নষ্ট হয়ে তাকে জেলে চলে যেতে হয়েছিল। একদিক থেকে বলা যেতে পারে তাকে পুরোপুরি ভাবে আলাদা করে দেওয়া হয়েছিল। তার ছেলেকেও এখানে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার বন্ধু বান্ধবরাও তার সাথে আর কথা বলছিল না এবং তার নিজের ছেলেও তাকে ঘৃণা করা শুরু করে দিয়েছিল। এটার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে রানা একের পর একের মার্ডার করে। পরের দিন যখন রানী তার টিমের কাছে এসে যখন তার ভুলটাকে স্বীকার করে তখন রিঙ্কু এবং তার মধ্যে মারামারি লেগে যায়, কিন্তু সীমা তাদেরকে মনে করে দেয় যে যদি তাদের বেঁচে থাকতে হয় তাহলে তাদেরকে একসাথে লড়তে হবে। এরই মধ্যে এখানে রানা মিনতির মেয়েকে এখানে কিডন্যাপ করে নেয় এবং তাকে বলে যে তাকে এক রাতের জন্য তার কাছে প্রতিতা হিসেবে থাকতে হবে। এগুলোকে দেখে তারা সেখানে ভেঙে পড়েনি, তারা সেটার প্রতিবাদ করার জন্য এখানে রানার ছেলেকে কিডন্যাপ করে নেয় এবং তারা এখানে রানাকে ভিডিও কল করে তাকে হুমকি দেয়। নিজের ছেলেকে এখানে বাঁচানোর জন্য রানা মিনতির মেয়েকে তার বাড়িতে রেখে এখানে বেরিয়ে পড়ে, কিন্তু সেটারই সদ্ব্যবহার করে এখানে রানী এবং শ্রীমা মিলে মিনতির মেয়েকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে রানা এখানে মিনতিদের কাজের জায়গায় গিয়ে মিনতি এবং রিঙ্কুকে ধরে ফেলে। তখন সেই মুহূর্তে রানী এবং সীমা সেখানে
চলে আসে। রানা দলের লোকেরা এখানে তাদের দুজনকেও ধরে ফেলে এবং সেখানে তাদেরকে বেঁধে দেয়। এরপর 4 জনের গায়ে এখানে পেট্রোল ছোড়া শুরু হয়ে যায়, যেটা আমরা এখানে সিরিজের শুরুতে দেখতে পেয়েছিলাম। তখনই সেখানে চলে আসে রানার স্ত্রী। এখানেই বেরিয়ে আসে আসল রহস্য। এখানে তিনি রানার কাজের জন্য অনেক বিরক্ত হয়ে উঠেছিল এবং সে চেয়েছিল যেন তার ছেলে যেন তার বাবার ছায়ায় এভাবে বড় না হোক। সেই কারণে সেই এখানে মিনতিকে বুদ্ধি দিয়েছিল যে রানাকে এই ব্যাপারে ফাঁসিয়ে দিক। রানা যখন এখানে রাগের মাথায় তার বউকে মারতে যাচ্ছিল, তখন শ্রীময়ীরা তাদের হাতগুলোকে খুলে নেয় এবং তার উপর আক্রমণ করে দেয়। সবশেষে এখানে রানী একটা বড় চাকু দিয়ে রানার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে তাদের এতদিনের কষ্ট এবং রাগটাকে মেটায়। সবকিছু শেষে তাদের সেই হারিয়ে যাওয়া টাকাটার জন্য খারাপ লাগছিল, কিন্তু সেখানে একটা টুইস্ট আসে। সীমা সেখানে সবাইকে অবাক করিয়ে দিয়ে সেই আসল টাকার ব্যাগটা নিয়ে সেখানে আসে। আসলে ব্ল্যাকমেলারকে এখানে টাকার দেওয়ার দিন সীমা বুদ্ধি করে সেই ব্যাগটিকে চেঞ্জ করে দিয়েছিল এবং সেই টাকাগুলো তারা 4 জনের মধ্যে ভাগ করে নেয়, যাতে তারা তাদের সন্তানের ভবিষ্যৎগুলোকে ভালোভাবে গড়তে পারুক। আর এখানেই এই কালীপটকা গ্যাং এর রোমাঞ্চক গল্পটি শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।